হাসিনার মতো এই রাজাকার আলবদর বলে উনি ৭১ সনের চেতনা নিয়ে ব্যবসা করে উনার বাবাকে সহ উনি কয়বরে গেছেন। সুতরাং দয়া করে যেই ছাত্ররা এনসিপি করেছেন তারা যেন জুলাই আগস্টের চেতনা নিয়ে ব্যবসা না করে ডক্টর ইউনূসের মতো একজন বড় মানুষকে নিয়ে যেন পদ্মা নদীতে না পড়ে, নরসুন্দা নদীতে না পড়ে, বুড়িগঙ্গাতে না পড়ে, সেটা আমাদের অনুরোধ থাকবে। যে ৭১ সনের চেতনার ব্যবসা নিয়ে শেখ হাসিনা গত ১৭ বছর যে ব্যবসা করেছেন, করে উনি ফল করেছেন। এখন দেখেন, আমি একটা রাজাকারকে যদি রাজাকার বলি তখন আমার একটু ভয় লাগে, আসলে কি সে অরিজিনাল রাজাকার কিনা। ডক্টর ইউনূস সাহেব তার জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন উনি নির্বাচনটা ডিসেম্বর করবেন কিংবা জুনে, বেশি সংস্কার হলে করবেন, সেনা প্রধান বলেছেন। তারপর থেকে আমরা এটা নিয়ে কথা শুরু করেছি। এর আগে তো নির্বাচন নিয়ে আমরা তো মাথা ঘামাই করি নাই। তাইলে কি বাংলাদেশের সংস্কারটা আমেরিকা চাপায়া দিলে পরে আমরা মানবো, নাকি বাংলাদেশের স্বার্থের কথা চিন্তা করে আপনি সংস্কারে যাবেন? যেমন জামাতে ইসলামী ব্যাংকটা নিয়েছে, ইসলামী ব্যাংকটা অনেকে বলে দখল করছে। জামাতে ইসলামী ব্যাংক আগে চালাইতো, জামাতে ইসলামীরই ব্যাংক ছিল এটা। এখন জামাতে ইসলাম ওইখানে গেছে, আপনি কি বলবেন এটা দখল করেছে? আপনি এই চাঁদাবাজির বিষয়টা, আমরা নির্বাচনটা যদি খুব তাড়াতাড়ি হয়ে যায় তাহলে যেই ছেলেটা চাঁদাবাজিতে জড়াবে আমরা তাকে বহিষ্কার করব, তারপরে তাকে কোর্টে দিব, তাকে জেলে দিবেন। যেটাকে ডক্টর ইউনূস সাহেবের মতো লোক সাপোর্ট করতেছে। এই এনসিপি কি ঘরে ঘরে চাঁদাবাজি করতেছে না? এখন এনসিপির একটা মেয়েকে কাজকে বহিষ্কার করতে বাধ্য হয়েছে নারায়ণগঞ্জের। এই মেয়ে সমস্ত টাকা বেড়ে দিয়েছে, প্রতিটা মানুষের কাছ থেকে সে পার্সেন্টেজ দাবি করতেছে। আপনি বলেন এনসিপি ১ মাসের দল হয়ে যদি সে চাঁদাবাজিতে নামে, আমরা ৪০ বছরের দল, আমরা যদি চাঁদাবাজির কথা বলিও, আমাদের ছেলেপেলেরা যদি জড়ায়ও, তারপরেও আমরা তো প্রোটেকশন করতেছি। একটা গণভোট হওয়া এবং ডক্টর মোহাম্মদ ইউনূস কখনো বলেনি যে জাতীয় সংসদ নির্বাচন হবে, উনি বলছেন যে নির্বাচন হবে। কি নির্বাচন হবে এটা কিন্তু পরিষ্কার করেননি। এখন আপনি যেটা বললেন উনি মিথ্যাবাদী হয়ে যাবেন যদি নির্বাচন না দেন আগামী বছর জুনের মধ্যে। উনি মিথ্যাবাদী হবেন না যদি জুনের মধ্যে একটি গণভোট দিয়ে দেন। আমি তো নির্বাচনের কথা বলেছি, আমি গণভোট দিলাম, জনগণ আমাকে চায় কিনা, আমাদের চায় কিনা, তাহলে আমরা যদি জনগণ না চায় তাহলে জাতীয় নির্বাচন হবে। তো আপনি সেই রকম কোনো সম্ভাবনা দেখছেন কিনা, বা সেই পরিপ্রেক্ষিতে আপনার দল কি সিদ্ধান্ত নিতে পারে বলে আপনি মনে করেন? ডক্টর ইউনূস সাহেব তার জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন উনি নির্বাচনটা ডিসেম্বর করবেন কিংবা জুনে, বেশি সংস্কার হলে করবেন, সেনা প্রধান বলেছেন। তারপর থেকে আমরা এটা নিয়ে কথা শুরু করেছি। এর আগে তো নির্বাচন নিয়ে আমরা তো মাথা ঘামাই করি নাই। আমরা চাইছি আচ্ছা একটু সংস্কার হয়ে নেই, কারণ হাসিনার মতো একটা ফেসিস্টের বিচার আমার শেষ করি আমি। নির্বাচনের কথা বলেছেন আপনারা না না না, আমরা বলেছি মিনিমাম সংস্কার করে নির্বাচন। আমরাও তো তাগাদা দিতে যাই নাই। যখন আপনি ঘোষণা করেছেন যে আপনি নির্বাচনটা করবেন, তখন আপনার কথা রাখার জন্য কি আমরা বলবো না আপনি নির্বাচনটা দেন? আপনি নির্বাচনটাকে না দিয়ে আপনি বিভিন্ন রকমে এটাকে একটু ঘুরাচ্ছেন। আপনি এই যে আমেরিকা থেকে সংস্কার আসবে 111 আসছিল, আইসা সংস্কার করতে চাইছে, ওনারা ব্যর্থ হয়েছেন। ডক্টর কলিমুল্লাহ সাহেবের কথা মতে যেটা ক্লিয়ার হয়েছে যে ওনারা বলেছেন ওই সময় আমরা সংস্কারটা করতে পারি নাই, এইবার আমরা ব্যর্থ হতে চাই না। তাহলে কি বাংলাদেশের সংস্কারটা আমেরিকা চাপায়া দিলে পরে আমরা মানবো, নাকি বাংলাদেশের স্বার্থের কথা চিন্তা করে আপনি সংস্কারে যাবেন? এক নাম্বার 2, আমাদের স্বার্থের ভিত্তিতে হবে ডেফিনেটলি, কারণ আমেরিকানরা তো আইসা আমাদেরকে সংস্কার শিখিয়ে দিবে না। ওনাদের সংস্কার যে বাস্তবায়িত হয় না সেটা তো 111 প্রমাণ হয়েছে, 111 প্রমাণ হয়েছে, এবারও সেটা প্রমাণ হচ্ছে। আপনি এই সংস্কার যেটা চাচ্ছেন ডক্টর ইউনূস সাহেব, এই সংস্কার তো আমরাও চাচ্ছি কম বেশি। আমরা তো হুবহুব সব কথা একসাথে মিলাইতে পারবো না এই জন্যে যে আমাদেরও তো কিছু চিন্তা চেতনা আছে, দেশ কিভাবে চলবে, দেশ কিভাবে চালাইতে হবে। সুতরাং আমি যেটা মনে করি যে এই যে জুলাই অগাস্টের আগামী নির্বাচনটা, আপনি যে প্রসঙ্গটা তুলেছেন, এখানে আমি অনুরোধ করব যে ৭১ সনের চেতনার ব্যবসা নিয়ে শেখ হাসিনা গত ১৭ বছর যে ব্যবসা করেছেন, করে উনি ফল করেছেন। এখন দেখেন, আমি একটা রাজাকারকে যদি রাজাকার বলি তখন আমার একটু ভয় লাগে, আসলে কি সে অরিজিনাল রাজাকার কিনা। অযথা একটা মানুষকে তো ব্লেম দেওয়া যাবে না। এই শব্দটাকে হাসিনা এত বাজেভাবে ব্যবহার করেছে যে এখন মানুষকে সত্যিকার রাজাকার বলা যায় না। আপনি আলবদরকে আলবদর বলা যাচ্ছে না। আমাদের খুব সাবধানতার সাথে কথা বলতে হচ্ছে। আমি অনুরোধ করব ডক্টর ইউনূসকে, এই যে ছেলেদেরকে আপনি মাঠে নামাইছেন, উনাদেরকে জুলাই সনদের কথা যে বলছেন, এই সনদের কথা বইলা, এই সনদের পক্ষে আপনি বলেছেন বাংলাদেশের 16 কোটি মানুষ একসাথে ছিল। ইভেন আওয়ামী লীগের যারা ফেসিস্ট ছিল তাদেরও অনেক সন্তানরা বলে বালে ওখানে চলে গেছে, সমস্ত মানুষ ছিল, এটা কারো একক কৃতিত্ব ছিল না। তাহলে এটাকে যদি আপনি একটা ব্র্যান্ডিং করেন যে এই কৃতিত্বটা ডক্টর ইউনূস সাহেব করেছে, ছাত্ররা করেছে,
বিএনপি করেছে, গণ অধিকার করেছে, করে এটাকে যদি চেতনার ব্যবসা করে ধ্বংস করে দেন, তাহলে এই দেশটা অনেক পিছিয়ে যাবে। আর আমরা যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমরা নির্বাচনের কথাটা উনি বলার পরে কে যেন আগানোর কথা বলছি, আপনি ফাঁকে একটা কথা বলেছেন যে বাংলাদেশের সমস্ত দলই চাঁদাবাদীর পক্ষে। আপনি দেখেন, আমরা এই দলটা করি আজকে প্রতিষ্ঠা 40-42 বছর হয়েছে। আমাদের বিরুদ্ধে কিছু চাঁদাবাদীর অভিযোগ আসছে, আমরা অস্বীকার করব না। বাট আমরা যখন চাঁদাবাজি যে অ্যাড্রেস করে, আমরা সাথে সাথে এটা অ্যাকশনে যাচ্ছি। আর কিছু অ্যাকশন আমরা যাইতে পারতেছি না। ধরেন আমার একটা ভিডিও আপনাকে দেখাচ্ছি, কালকেও আমাদের নামে একটা চাঁদাবাজি করছিল এক চাঁদাবাজ, চাপাতি দিয়ে কিশোরগঞ্জের মতো জায়গায় একটা হসপিটালে আমি নিজের হাতে তাকে ধরে পুলিশের হাতে সুপোত করেছি। এটা তো আমার ডিউটি ছিল না, এটা তো করবে পুলিশ। এখন আপনি বলেন, আমার দলের একটা ছেলে যদি চাঁদাবাদিতে জড়ায়, আমি তাকে দল থেকে বহিষ্কার করলাম। মির্জা করার ফখরুল ইসলাম পরে আলমগীর কি বলেছেন? শেষ করে আপনারা এমন ভাই, শুনেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলেছেন? জি মির্জা ফখরুল বলেন ইসলাম কি? আলমগীর একটা বলেছেন যে মানে আমাদের কাছ থেকে এগুলো হারিয়ে গিয়েছিল, আমরা সেগুলোতে ফিরে ফিরে যাচ্ছি। আওয়ামী লীগ সরকার না, এগুলোকে দখল করেছিল, আমরা আমাদের পূর্বের জায়গায় ফিরে যাচ্ছি, সেটাই উনি বোঝাতে কিছু জায়গা চেয়েছেন। তো পূর্বের, কিছু জায়গা পূর্বের। আপনি ধরেন আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান, যে ব্যবসা প্রতিষ্ঠানটা 17 বছর আগে আওয়ামী লীগ নিয়ে গেছে, তাহলে আওয়ামী লীগ যে ভাগছে আমার এই ব্যবসা প্রতিষ্ঠানে আমি যাব না? এটা কি আপনি বলতে পারবেন? যেমন জামাতি ইসলামী ইসলামী ব্যাংকটা নিয়েছে, ইসলামী ব্যাংকটা অনেকে বলে দখল করছে। জামাতি ইসলামী ইসলামী ব্যাংক আগে চালাইতো, জামাতি ইসলামীরই ব্যাংক ছিল এটা। এখন জামাতি ইসলাম ওইখানে গেছে, আপনি কি বলবেন এটা দখল করেছে? আপনি সোশ্যাল ইসলামী ব্যাংক আগে ছিল একজনের, এখন জামাতের লোকজন এটা নিয়েছে, আপনি কি বলবেন দখল হয়েছে? সুতরাং আমি সেটা কিছু প্রেক্ষাপট থাকতে পারে। তবে চাঁদাবাজির বিষয়টা আপনাকে যেটা আমি বললাম, সেটা হচ্ছে আমাদের একটা ছেলে যদি চাঁদাবাজি করে, করার পরে আমরা এক্সপেল করি, বহিষ্কার করি, এরপরে আইনের কাছে দেই, আইন থেকে কোর্ট থেকে সে বেরিয়ে যায়, আমরা তো আর কিছু বিচার করতে পারতেছি না। এই সোহেল জন্য ভাই, আমরা আমি চাচ্ছি আমান আপনাকে ভাই নাম বলতে যে এই পারবো না। চাঁদাবাজির, এক মিনিট শেষ করে নি বিষয়টা। আপনি এই চাঁদাবাজির বিষয়টা, আমরা নির্বাচনটা যদি খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাহলে যেই ছেলেটা চাঁদাবাজিতে জড়াবে আমরা তাকে বহিষ্কার করব, তারপরে তাকে এখন কোর্টে কেন? দিব, তাকে এখন জেলে কোথায় দিব। সমস্যা? এখন এখন তো কোথায় আমরা সমস্যা? পারছি, যতটুকু পারছি করছি, যতটুকু পারতেছি করতেছি। আর এখন বাংলাদেশ চাঁদাবাজির মধ্যে 20% লোক ইনভলভ থাকে, এটা হচ্ছে সত্য কথা। সুতরাং এটা ইচ্ছা করলে আপনি অ্যাভয়েড করতে মানে পারবেন না। 20% আপনি কর্মী, এনসিপির মতো নতুন 20% দল, কর্মী, আপনাদের 20% কর্মী ইনভলভ চাঁদাবাজির মধ্যে। আমাদের 20% না, বাংলাদেশের 20% মানুষ কিভাবে জড়িত আপনাকে বলি। বাস চালাইতে গেলে আপনি বাসের টোকেন লাগে, শ্রমিক চালাইতে গেলে শ্রমিক ইউনিয়নের চাঁদা আছে, বাসে আসতে গেলে টোকেন আছে, ট্রাফিকের চাঁদা আছে, সার্জন সাহেবের চাঁদা আছে, রাস্তার চাঁদা আছে। আপনি কোন জায়গাতে চাঁদাটা নাই, আমি সেটার ব্যাখ্যা দিলে অনেক সময় লাগবে। আমি শুধু আপনাকে বলি, এনসিপির মতো দল যারা জুলাই আগস্টের চেতনার কথা বলে এত সুন্দর স্বপ্ন দেখাইছে, এবং আমরা 24 আগস্টে একসাথেই আন্দোলন করছি, উনারা একটা পার্ট হয়ে এখন চেতনা ধারণ করতেছেন, যেটাকে ডক্টর ইউনূস সাহেবের মতো লোক সাপোর্ট করতেছে। এই এনসিপি কি ঘরে ঘরে চাঁদাবাজি করতেছে না? এখন এনসিপির একটা মেয়েকে কাজকে বহিষ্কার করতে বাধ্য হয়েছে নারায়ণগঞ্জের, এই মেয়ে সমস্ত টাকা বেড়ে দিয়েছে, প্রতিটা মানুষের কাছ থেকে সে পার্সেন্টেজ দাবি করতেছে। আপনি বলেন, এনসিপি 1 মাসের দল হয়ে যদি সে চাঁদাবাজিতে নামে, আমরা 40 বছরের দল, আমরা যদি চাঁদাবাজির কথা বলিও, আমাদের ছেলেপেলেরা যদি জড়ায়ও, তারপরেও আমরা তো প্রোটেকশন করতেছি, আমাদের সেই সিস্টেমটা আছে। কিন্তু আপনি চাঁদাবাজির কথা বইলা, চাঁদাবাজিতে আমরা জড়াবো না, আমরা সুন্দর বাংলাদেশ যাবো, এই কথা বইলে আপনি চাঁদাবাজি দৌড়াচ্ছেন। আপনি দেখেন একটা ছেলের চেহারা কি গুল্লা গাল্লা হয়ে গেছে। এই ছেলেগুলো আগে সে রিক্সা দিয়ে ঘুরতো, আর এখন 5ই আগস্টের পরে আমাদের যে নেতারা ঘুমিয়েছিল, যারা এই 5ই আগস্টের আগে আন্দোলনে জড়ায় নাই, এই সমস্ত লোকগুলা এখন অনেক কিছু জড়ায় যাচ্ছে, হাইব্রিড আমাদের মধ্যেও ঢুকে যাচ্ছে, আমাদের মিছিলে অনেক সময় ঢুকে যায়। আমরা চেষ্টা করতেছি, আমরা চেষ্টা করেও অনেক জায়গাতে সফল হচ্ছি, ব্যর্থ হচ্ছি। এই জন্য আমরা চাচ্ছি যে একটা সুষ্ঠু নির্বাচন যদি হয়ে যায়, নির্বাচনে যদি একটা সরকার চলে আসে, তাহলে দলটা একটা সিস্টেমে যাবে, দেশটা একটা সিস্টেমে যাবে। আমরা এই চাঁদাবাজদেরকে জেলে দিব, দল থেকে বহিষ্কার করব এবং আইনগত ব্যবস্থা নিব। আপনি জানেন 2001-এ তারেক রহমান সাহেব দলের কিছু কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে উনি ক্লিন হার্টের মতো এত বড় ডেঞ্জারাস একটা সিদ্ধান্ত নিয়েছেন। ওই সময় এই ডিসিশনটা নিয়ে আমাদের দলের মধ্যে অনেক কথা ছিল। আপনি ক্লিন হার্টের মতো সিদ্ধান্ত তারেক রহমান সাহেব নিয়েছেন দলকে সঠিক পথে রাখার জন্য। আমরা যদি এই দল নির্বাচনে যাই, নির্বাচনের পরে যদি দেশে এই চাঁদাবাজি এই ধরনের কর্মকাণ্ড চলে, আমরা এর চেয়ে ডেঞ্জারাস অবস্থাতে তারেক রহমান সাহেব যাবে। ওনার মেসেজ সেটা আছে। আমরা জানেন, আমার মতো লোক
17 বছরে আন্দোলন করেছি। আমার এখনো মামলাগুলা প্রত্যাহার হওয়ার কথা। 7 মাস পার হয়েছে, একটা মামলা প্রত্যাহার হয় না। আমার 10.5 বছরের সাজা, একটা মামলা প্রত্যাহার হয় নাই। 7 মাস পেরিয়ে গেছে। আপনি বলেন, এত কষ্ট করেছি, এরপরে আমি ঘুম থেকে উঠে তাহলে আমি প্রতিদিন প্রশ্ন দেখি আপনার যে কাছে আমার সর্বশেষ একটা কারণে প্রশ্ন কেউ রেখে দল আমাকে ক্ষতিগ্রস্ত শেষ হচ্ছে করতে কিনা। হবে। জুলাইয়ের প্রক্লামেশনকে নিয়ে, জুলাইয়ের আলোচনাকে নিয়ে, জুলাইয়ের এই চেতনাকে নিয়ে কেউ যেন ব্যবসাটা না করে। হাসিনার মতেও এই রাজাকার আলবদর বলে উনি 71 সনের চেতনা নিয়ে ব্যবসা করে উনার বাবাকে সহ উনি কয়বরে গেছেন। সুতরাং দয়া করে যেই ছাত্ররা এনসিপি করেছেন তারা যেন জুলাই আগস্টের চেতনা নিয়ে ব্যবসা না করে ডক্টর ইউনূসের মতো একজন বড় মানুষকে নিয়ে যেন পদ্মা নদীতে না পড়ে, নরসুন্দা নদীতে না পড়ে, বুড়িগঙ্গাতে না পড়ে, সেটা আমার অনুরোধ থাকবে। কারণ আমি চাই না ডক্টর ইউনূসের মতো মানুষ এইভাবে অপমানিত হোক, কথায় অপমানিত হোক। কিন্তু ছেলেরা যখন চাঁদাবাজি করবে, দায়িত্ব কিন্তু ওনাকে নিতে হবে, ওনাকে জবাবদিহিতার আওতায় আসতে হবে। এবং যারা এখন চাঁদাবাজিতে নামছে, আমি দুদককে অনুরোধ করব যে আপনারা তাদের উৎস বের করেন। কেন এইভাবে টাকা যাচ্ছে, কেন 100 গাড়ি যাচ্ছে, কেন ওনারা হোটেল শেরাটনে বসে থাকেন, কেন সোনারগাঁতে বসে থাকেন, কেন রূপায়ণ টাওয়ারের মতো এত বড় বিল্ডিং এ অফিস করেছেন, কেন বসুন্ধরার সাথে দহরম মহরম চলছে, এগুলি বাজারে আসছে, এগুলি দুদক তদন্ত করতে হবে। নাহলে আমাদের ছেলেগুলা ধ্বংস হয়ে যাবে। আর জয়ের চেতনা কোথায় যাবে সেটা আপনি খুঁজেও পাবেন না। আপনি মনে করেন এই যে 5ই আগস্ট কি শেষ? এমনও হতে পারে এই দেশে কোনো কারণে আবার 5ই আগস্ট হতে পারে, 5ই জুলাই হতে পারে, 5ই নভেম্বর হতে পারে, 7ই নভেম্বর হতে পারে, কত কিছুই হতে পারে। আমি অনুরোধ করব, দেশে একটা সুযোগ আসছে, আমরা সুযোগের কাজে লাগাই। ডক্টর ইউনূসের মতো মানুষ ঠান্ডা মাথায় যে কথাগুলো উনি বলেছেন, জাতির সামনে যে ওয়াদা করেছেন, সেই ওয়াদাটা উনি রাখবেন। আর কলিমুল্লাহ স্যারদের মতো বুদ্ধিজীবীদেরকে, আরিফ ভাইদের মতো রাজনীতিবিদদেরকে অনুরোধ করব, তারা যাতে ট্র্যাক লেস না হয়, এই জন্য তাদেরকে বুদ্ধি দেওয়া। না হলে এক সময় আসবে বুদ্ধি দেওয়ার সময় আর খুঁজে পাওয়া যাবে না। তখন তারা অনেকে অনেক জায়গাতে হারিয়ে যাবে। দেশটা কিন্তু বাংলাদেশ, এই দেশের মানুষ কখন কোন দিকে ঘুরে কোন দিকে যায়, এটা মুভমেন্টটা বুঝাই অনেক কঠিন হয়ে যায়। এটা হয়তোবা ডক্টর ইউনূস সাহেবকে অনেকে বুঝাচ্ছেন, তার যে ছেলেপেলেরা আছেন তারা কি বুঝাচ্ছেন আল্লাহ মাহবুদ জানে। তবে আমি এই ছেলেদেরকে যারা মিসগাইড করতেছেন, ডক্টর ইউনূসকে যারা মিসগাইড করতেছে, আমি বলবো মিসগাইড এই জন্য যে উনি সঠিক ট্র্যাকে নাই। উনাকে বাঘের কাঁধে সোয়ার হয়েছে, ওনাকে ক্ষমতার মহতা পেয়েছে, যেটা আমাদের রাজনীতিবিদদেরকে পায়। এখন ওনারও রাজনীতির শখ জাগছে, এই জন্য ছেলেদেরকে নামাইছে। নামায় এক এক দিন এক এক কথা, আজকে বহিষ্কার কালকে আবিষ্কার। আমাদের মতোই নতুন করে ওনারা কিছু দিতে পারেন নাই। আমাদের ভুল ত্রুটি আমরা চেষ্টা করতেছি শুধরাইতে এবং ভবিষ্যতে শুধরাবো। আমরা যদি সংস্কার না করি তাহলে এই 40 বছর বিএনপির মতো দলটা টিকতে পারতো না। আমরা মুসলিম লীগ হয়ে যেতাম, জাসদ হয়ে যেতাম। স্বাধীনতার পরে জাসদ সৃষ্টি হয়েছে, 2 বছর টিকে নাই। আপনি বলেন, আর বিএনপির মতো একটা দল 17 বছরে আমাদের 50 লক্ষ আমরা মামলার আসামি হয়েছি। আমার মতো খালেদ সাইফুল্লাহ সোহেল 7 বছর 5 বছর জেল খেটেছি, আমার পা ভেঙেছে, 122টার মতো মামলা ফেস করেছি। এরপরে এই দল থেকে 1 ইঞ্চি সরি নাই। আমি কোনোদিন গোপন করে কথা বলি নাই। অন্যান্য দলের মতো গিয়া ছাত্রলীগে ঢুকি নাই, আওয়ামী লীগে ঢুকি নাই। 12 থেকে 13 সনের পরে একটা দল যারা আমাদের সাথে ছিল, জামাত ইসলাম, 13 সনের পরে ওরা ভয় পেয়ে গেছে, 14 সনের পরে ভয় পেয়ে গেছে। 14 সনের পরে এই জুলাই আগস্টের আগ পর্যন্ত আর কোনোদিন এই জামাত ইসলামের দলটাকে আমরা ফিল্ডে নামাইতে পারি নাই। আমাদের এককভাবে এই কাজটা করতে হয়েছে। আমাদের সাথে আরিফ ভাইরা ছিলেন, নুরুল হক নুররাত ছিলেন, আরো কিছু সংগঠন ছিলেন, বাম যারা সংগঠন ছিলেন ধন্যবাদ, তারা ছিলেন। ধন্যবাদ আর ইসলামী সোহেল ভাই আন্দোলনের আমাকে অনেক নেতারা ওই সময় সময় শেষ হয়ে নামতে পারি আসছে। নাই, ভয়ে, যেভাবে হোক হাসিনার ভয়ে। আমি তাই অনুরোধ করব, এই জাতিকে সঠিক পথে চালান, জাতিটাকে বাঁচান, এই জাতিটাকে আর অন্তত বারবার মুভমেন্টে নিয়েন না। আর আমাদের পিঠ দেয়ালে যদি ঠেকে যায় তাহলে কি করতে হবে 17 বছর আমরা করেছি, ভবিষ্যতে প্রয়োজনে বিপ্লবী মহাসচিব বলেছেন আমরা আগাবো, সেটা পিঠ দেশের থেকে জন্য, গেলে আপনারা মানুষের অনেক কিছুই অধিকারের করতে জন্য, পারেন সোহেল ভাই। ভোটের জন্য, পিঠ থেকে গেলে বাংলাদেশের আপনারা জন্য। অনেক কিছু